আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানী টকসের আরও একটি নতুন পর্বে। আমি জুনায়েদ খান, কাজ করছি রিসার্চ অ্যানালিস্ট হিসেবে ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে। সাম্প্রতিক সময়ে চীন, মায়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি কেবল একটি অবকাঠামো বা বাণিজ্যিক প্রকল্প নয়, বরং আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা, ভূরাজনীতি ও নিরাপত্তার সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রস্তাবিত করিডোরটি মায়ানমারের আরাকান রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশের কথা, কিন্তু সাম্প্রতিক চলমান সংঘাত এবং সীমান্তবর্তী নিরাপত্তার কথা বিবেচনা করে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যুতেও পরিণত হয়েছে। প্রস্তাবিত করিডোরটি একদিকে আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেরকম কাজ করতে পারে, তেমনি অন্যদিকে আঞ্চলিক ভূরাজনীতি এবং বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত ইস্যুর সাথেও এটি গভীরভাবে সম্পর্কিত। এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন একজন সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ে গবেষক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বর্তমানে আমাদের ওসমানী সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন এবং পাশাপাশি এই প্রস্তাবিত করিডোরটি নিয়ে তিনি গবেষণা করে যাচ্ছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের পডকাস্ট স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জুনায়েদ, আমাকে আপনাদের সাথে আমন্ত্রণ জানানোর জন্য, থাকার জন্যে। স্যার, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, স্যার, চীন, মায়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর যেটি প্রস্তাব করা হচ্ছে, এই বিষয়টিকে আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে বাংলাদেশের কী ধরনের অর্থনৈতিক সহযোগিতা এবং সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশ কী ধরনের ঝুঁকি বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? ধন্যবাদ। আমি এই করিডোরকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি। আপনি যদি দেখেন বাংলাদেশের ১ নম্বর পলিটিক্যাল এজেন্ডা কি? ইকোনমিক এমানসিপেশন, ডেভেলপমেন্ট, বেটার লাইফ ফর দ্য পিপল। আমরা যদি এই আঙ্গিকে বিচার করি, তাহলে এটা বাংলাদেশের জন্যে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত, আপনার হয়তো জানা আছে যে চীনের সাথে আমাদের প্রায় $২৪ বিলিয়ন ব্যবসা। কিন্তু আমাদের যার সিংহভাগই হয়ে থাকে সমুদ্রপথে, এবং এটার জন্যে প্রায় ২ সপ্তাহের মতো গড়ে সময় লাগে। আর পক্ষান্তরে আপনি যদি এই রোড করিডোর বা এই ল্যান্ড করিডোরটা, আপনি ইকোনমিক করিডোরটা করেন, তাহলে কোনো ক্ষেত্রে ১ দিন বা ১ দিনের বেশি কম সময় লাগতে পারে। তার মানে হচ্ছে আপনার সময় এবং অর্থ দুইটারই আপনার সাশ্রয় হবে। তো আমি মনে করি সেইটা হিসাব করলে এটা আমাদের জন্যে অনেক ইতিবাচক একটা দিক। তাছাড়া আপনার হয়তো জানা আছে যে মিয়ানমার একটা এগ্রিকালচারাল কান্ট্রি হিসাবে, কৃষিপ্রধান দেশ হিসাবে তার অপার সম্ভাবনা আছে। যদিও এখন যে সমস্যা চলছে সেখানে, অস্থিরতা, সেটা যদি আমি বাদ দিই, তাহলে তার প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে প্রায় ৫.৫ কোটি মানুষের দেশ, সব কিছু যদি আপনি কনসিডার করেন, তাহলে তাদের সাথে একটা অর্থনৈতিক একটা যে যোগাযোগ এই করিডোরের মাধ্যমে, সেটা একটা আপনার বাজার উন্মোচিত হতে পারে। আর এর সাথেই মিয়ানমার যেহেতু আপনার আসিয়ানের এক অংশ, সেই হিসাবে আসিয়ান মার্কেটও আপনার প্রবেশ হতে পারে। তো এগুলো সব মিলায় আমি মনে করি এইটার একটা গুরুত্বপূর্ণ একটা দিক উন্মোচন হওয়ার সম্ভাবনা বাংলাদেশের জন্য। তবে চ্যালেঞ্জেস তো কিছু থাকবেই। আমরা সবাই জানি মিয়ানমারের এখন বর্তমান পরিস্থিতি কি। সেখানে সিভিল ওয়ার চলছে। এথনিক আর্ম গ্রুপগুলা এখানে খুবই অ্যাক্টিভ। বিশেষ করে আমাদের বর্ডারে, আমাদের সাউথ ইস্টে যে আরাকান আর্মি আছে, প্রায় ৩০-৪০ হাজারের একটা বাহিনী। এরকম একটা বাহিনীকে যদি চালাতে হয়, এটার জন্য একটা ইকোনমি, একটা লজিস্টিক লাগে। আর শুধু আরাকান আর্মি না, এই আমাদের এই ট্রাই বর্ডার যে এরিয়াটা আছে, সেখানে প্রায় ১.৫ ডজনের মতো এথনিক আর্ম গ্রুপ বিভিন্ন দেশে এটা কাজ করছে। বিশেষ করে মিয়ানমারের সাথে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, আপনি জানেন ওখানে একটা কনফ্লিক্ট ইকোনমি কাজ করছে। কনফ্লিক্ট ইকোনমি মানে আমি বোঝাতে চাচ্ছি, এখানে আর্মস স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, এইগুলা চলছে।
তো সেই হিসাবে যদি আপনার যোগাযোগ ব্যবস্থাটার উন্নতি হয়ে যায়, তাহলে এমন হতে পারে যে এই ড্রাগ পলিফারেশনটা এটাও বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের সাথে। আর বাংলাদেশ এখনই একটা ট্রানজিট হাব হয়ে গেছে ড্রাগের, তখন এটা আরও প্রসার লাভ করতে পারে। এর পাশাপাশি যেই বিষয়টা যে বাংলাদেশকে তখন হয়তো দেখা যাবে একটা নন ট্রেডিশনাল সিকিউরিটির একটা মোডে চলে আসবে সেটাকে অ্যাড্রেস করার জন্য। সো এই চ্যালেঞ্জগুলো আমার মনে হয় রয়ে গেছে। বিশেষ করে আপনি জানেন আমাদের সাউথ ইস্টে যে রোহিঙ্গারা যেখানে আছে, তারা তো খুবই ভালনারেবল একটা গ্রুপ, এবং এমন হতে পারে যে এই ড্রাগ পলিফারেশনে তাদেরকে তো এখন ব্যবহার করা হচ্ছে, তখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার জন্য তাদেরকে হয়তো আরও বেশি ব্যবহার করা হবে। তো এই সব মিলায়ে যে সিকিউরিটি চ্যালেঞ্জগুলো, আমি মনে করি এটা নন ট্রেডিশনাল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসাবেই বেশি প্রগাঢ় হবে, এটা আমি ভাবছি এখন। স্যার তাহলে আমরা যেই বিষয়টা স্যার আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্যার এখানে আমাদের যেমন কিছু অপরচুনিটি রয়েছে তেমনই কিছু চ্যালেঞ্জেসও রয়েছে। অপরচুনিটির ক্ষেত্রে স্যার আমাদের ল্যান্ড কানেক্টিভিটিটা যখন বেড়ে যাবে তখন আমাদের যে মেইন এজেন্ডা স্যার ইকোনমিক ইমানসিপেশন এবং হচ্ছে ডেভেলপমেন্ট, ওই ক্ষেত্রে আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করবে এই করিডোরটি। কিন্তু আমাদের প্রবলেম যেগুলো আছে স্যার, যে এথনিক আর্মড গ্রুপগুলো খুবই অ্যাক্টিভ এবং তারা একটা কনফ্লিক্ট ইকোনমি সেখানে রান করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু নিরাপত্তা ঝুঁকি রয়েই যাবে এখানে স্যার। স্যার বর্তমানে যেই করিডোরটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি মায়ানমারের আরাকান রাজ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা। কিন্তু বর্তমানে আমরা জানি যে আরাকান আর্মি সহ মায়ানমারের তামাদোর সাথে তাদের যেই সংঘাত চলছে, এই ক্ষেত্রে এখানে একটি ভলাটাইল সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি স্যার মায়ানমারের আরাকান রাজ্যে। সেই ক্ষেত্রে স্যার আপনার প্ল্যানিংয়ে বা আপনার গবেষণায় নতুন কোনো বা এর বিকল্প কোনো রুট হতে পারে কিনা যার মাধ্যমে স্যার এই করিডোরটি হবে? ধন্যবাদ। এখন যেই রুটটা যেটা প্রস্তাব করা হয়েছে, যে করিডোরটা, এটা হলো এক্সিস্টিং যেই রোড কমিউনিকেশন, রেলওয়ে কমিউনিকেশন যেগুলো আছে সেটার উপরে নির্ভর করে। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনি যদি চায়নাতে যে ক্রসিং পয়েন্ট আছে ইউনান প্রভিন্সে, যেটা মিয়ানমারে ঢুকছে, ওটা রুইলিত থেকে আসলো, এসে লাসিও হয়ে মান্দালে আসলো, মান্দালের থেকে আসবে সিটুয়ে, সিটুয়ের থেকে চিটাগংয়ে আসবে, এক্সিস্টিং রুট দিয়ে আসবে। তো সেটা প্রায় 1500 থেকে 1700 কিলোমিটারের মতো একটা রাস্তা আসবে। এখানে কিছু কিছু জায়গায় আপনার ট্রেন লাইন আছে, কিছু কিছু জায়গায় রোড লিঙ্ক, এবং রোড লিঙ্কটাই বেশি। তবে এখানে একটা বিষয় হলো যে এই রাস্তাটা আসবে বাংলাদেশে প্রবেশের পূর্বে আরাকান আর্মি অধ্যুষিত যেই রাখাইন প্রভিন্স, সেটার ভেতর দিয়ে আসবে। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি আসলে রোহিঙ্গাদের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন না, সেটা একটা দিক। দ্বিতীয়ত, তারা রোহিঙ্গাদেরকে গ্রহণ করার জন্যে বা নেয়ার জন্যে তারা আগ্রহী না। আর তাছাড়া এখন তো সেই আরাকান আর্মি সেই রাখাইনে অ্যাডমিনিস্ট্রেশন তো তারা চালাচ্ছে। তাদের অধীনে এ পর্যন্ত যে রোহিঙ্গারা এখনও আরাকানে রয়ে গেছে, সেটা প্রায় 4 থেকে 5 লাখ হবে। আমরা প্রায় প্রতি সপ্তাহে দেখতে পাচ্ছি এই আরাকান আর্মির অত্যাচারের কারণে কিছু না কিছু রোহিঙ্গারা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসছে। রাইট। সেটা একটা দিক। আরেকটা দিক হলো, যখন আপনি এই করিডোরটা আরাকানের ভেতর দিয়ে আসবে, আরাকান আর্মির অ্যাডমিনিস্ট্রেশন এরিয়ার ভেতর দিয়ে আসবে, তারা বাংলাদেশের উপরে একটা লিভারেজ হিসাবে এটাকে কাজ করার সুযোগ পাবে। ইতিমধ্যে আমরা হয়তো সকলে জানি যে অলরেডি আরাকান আর্মি যে শুধু রোহিঙ্গাদের সাথে এরকম ব্যবহার করছে সেটা না, আমাদের জেলেদেরকে সময়ে সময়ে তারা ধরে নিয়ে যাচ্ছে, এবং আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে দেখা যাচ্ছে আমাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে তারা। সো এইরকম সিচুয়েশনে আমি মনে করি যে শুধুমাত্র এক্সিস্টিং রোড এই কথা চিন্তা না করে আমরা যদি অল্টারনেটিভ চিন্তা করি, তাহলে নর্থ দিয়ে, মায়ানমারের নর্থ দিয়ে চীন স্টেটের ভেতর দিয়ে আসার এরকম বিকল্প
তিনটা রাস্তা আছে। সেই বিকল্প তিনটা রাস্তার ভেতরে আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি, তাহলে প্রথম বিকল্পটা হতে পারে রুইলি, যেটা চায়নার বর্ডার থেকে শুরু করবে, করে ম্যাগক, তাজে, কালেওয়া, হাক্কা, মাতুপাই, তারাওয়াং, তারাওয়াং থেকে বাংলাদেশের বান্দরবনের আলীকদমের পোয়ামুহুরি ভেতরে বর্ডার রোডে উঠে এটা চিটাগংয়ে আসবে, এবং এই রাস্তার দূরত্ব হবে 1000 কিলোমিটারের মতো। আমি যদি দ্বিতীয় অল্টারনেটিভ বলি, তাহলে সেটা আসবে পাংওয়ার অথবা ফিমাও, মিতকিনা, ওয়াংথু, জিয়াগন, কালোয়ে, হাক্কা, মাতাপুইতারায়ং এবং পোয়ামুহুরি হয়ে চলে আসবে। এটা মোটামুটি আপনার 900 কিলোমিটারের মতো একটা রাস্তা। এরকম আরও আছে, এরকম তিনটা আমরা স্টাডিতে দেখেছি। এবং এই তিনটা রাস্তা যেটা, সেখানে কোথাও কোথাও অলরেডি রেল লিঙ্ক আছে, আবার কোথাও নতুন করে রেল লিঙ্ক বা আপনাকে করতে হবে। তবে এখানে এই যে তিনটা করিডোরের কথা আমি বললাম, দুইটা করিডোর উল্লেখ করলাম, আর 3 নম্বর করিডোর যেটা রুইলি থেকে লাসিও, মান্দালে, মানেওয়া, পাকুকো, মাতোপুই, তারওয়াং অ্যান্ড দেন ঢাকা, বাংলাদেশে প্রবেশ করেছে বান্দরবন হয়ে। লাস্টে যেটা বললাম এটা 850 কিলোমিটারের মতো। তবে এই তিনটা অল্টারনেটিভ যে আমি বললাম, এর ভেতরে 100 কিলোমিটারের মতো রাস্তা আপনাকে নতুন করে করতে হবে, যেটা মাতুপাই, তারাওয়াং হয়ে বাংলাদেশ বর্ডার পর্যন্ত। আর পক্ষান্তরে আপনি 400 থেকে 500 কিলোমিটারের জার্নি সেভ করবেন, কারণ এই রাস্তা অরিজিনাল যেটা প্ল্যান করা হচ্ছে সেটা প্রায় 1500 থেকে 1700, আর এটা 800 থেকে 1000, এই বিকল্পগুলো। তা আমি সেই হিসাবে মনে করি যে এটা একটা এক্সপ্লোর করা যেতে পারে, স্টাডি করা যেতে পারে। সেটার আরেকটা কারণ আমি এই জন্য সাজেস্ট করি যে চীন স্টেটের ভেতর দিয়ে আমার বিকল্পগুলা ঢোকে বান্দরবনে আসবে। এই চীন স্টেটে যারা এথনিক আর্মড অর্গানাইজেশন যারা আছে, যেমন সিএনএফ, চীন ন্যাশনাল ফ্রন্ট, বা সিবিএ, চীন ব্রাদারহুড অ্যালায়েন্স, এরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন চায় এবং তারা রোহিঙ্গাদের ব্যাপারেও সহানুভূতিশীল। তো এইগুলা যদি আমরা সব হিসাব করি, আমি মনে করি এই অল্টারনেটিভগুলো এক্সপ্লোর করা যেতে পারে। স্যার, আপনার আলোচনা থেকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য এখানে পেলাম। স্যার, আমরা এতদিন জানতাম যে শুধু একটাই পথ হতে পারে, কিন্তু আপনি 3টি অল্টারনেটিভ আমাদেরকে দেখালেন স্যার, এবং প্রত্যেকটাতেই হচ্ছে আমরা খুবই উল্লেখযোগ্য পরিমাণ রাস্তা আমরা সেভ করতে পারছি। যদিও আমাদেরকে 100 কিলোমিটারের মতো রাস্তা নতুন করে করতে হবে, বাট এটার প্রেক্ষিতে আমরা অনেকটা রাস্তা সেভ করতে পারবো। এবং আরেকটি যেটি বিষয় স্যার আপনি বললেন যে আরাকান হচ্ছে আমাদের প্রতি একটু স্যার আমাদের প্রতি অ্যাগ্রেসিভ বা একটু আনফ্রেন্ডলি বলা যায়, কিন্তু অন্যদিকে চীন স্টেট আমাদের প্রতি অনেকটা ফ্রেন্ডলি এবং রোহিঙ্গাদের প্রতিও তাদের সহানুভূতি কাজ করছে। তো যদি চীন স্টেটের মধ্য দিয়ে আমাদের এই রাস্তাগুলো আসে, তাহলে আমাদের জন্য এমনিতেও ভালো হবে স্যার, নিরাপত্তা ইস্যুর দিক থেকেও। স্যার, বর্তমান বিশ্বে আসলে অর্থনৈতিক করিডোরগুলো যদি আমরা দেখি, কোনোটাই আসলে শুধু অর্থনৈতিক বা প্রকল্প হিসেবে দেখা যাবে না। এক্ষেত্রে ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক বিভিন্ন ধরনের রাজনৈতিক বাস্তবতা এখানে থাকে। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের যে করিডোরটি প্রস্তাব করা হচ্ছে, এই ক্ষেত্রে কোনো ভূরাজনৈতিক প্রভাব থাকতে পারে কিনা, মানে আরও স্পেসিফিক্যালি যদি স্যার বলতে যাই, ভারত এবং যুক্তরাষ্ট্র এরা আসলে আমাদের এই করিডোরটিকে কিভাবে দেখবে এবং আমরা সেই জিনিসটাকে কিভাবে ব্যালেন্স করতে পারি স্যার? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো কিছুই পৃথিবীতে স্ট্যান্ড অ্যালোন হয় না। আমরা রাজনৈতিকভাবে সব কিছু কানেক্টেড থাকে। তো এটা যদি আমরা দেখি, তাহলে আরেকটু পেছনে যাই। চীনের যে উত্থান, এটাকে আটকানোর জন্যে বা তাকে শৃঙ্খলিত করার জন্যে যে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি ওয়েস্টের, সেটা আমরা দেখতে পাই যে ইস্ট এবং সাউথ চায়না সিতে কোয়াড যেই কোয়ালিশন বা যেই জোট, আমরা জানি কোয়াডে 4টা দেশ আছে, এর ভেতরে জাপান, ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া তারা মিলে আছে। এদের আইডিয়া অফ পিভটিং এশিয়া, যেটা বারাক ওবামার সময়, এগুলো সব আইডিয়া হলো
কন্টেনমেন্ট স্ট্র্যাটেজির অংশ, টু কন্টেন্ট চায়না। একটু কন্টেন্ট চায়না। এবং এইখানে প্রায় 180টার মতো মিলিটারি বেস করা হয়েছে অ্যালং ইস্ট অ্যান্ড সাউথ চায়না সি। তো যদি ইন কেস অফ ক্রাইসিস চায়নাও জানে, আমরা হরমুজে যেরকম দেখতে পাচ্ছি জি স্যার। এরকম মালাক্কা স্ট্রেটেও চায়নাকে আটকিয়ে ফেলা হবে। এই জন্যে চায়না এই কন্টেনমেন্ট থেকে বের হয়ে আসার জন্যে আমাদের সবারই জানা আছে 2013 সালে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করে জি স্যার। এই শৃঙ্খলকে ভেঙে ফেলে কিভাবে তারা ইন্ডিয়ান ওশানে আসতে পারে, সেটা কিছু পিভট কান্ট্রির মাধ্যমে তারা ইন্ডিয়ান ওশানে প্রবেশের চেষ্টা করেছে বা করছে। তা সেই হিসাবে আপনি যদি দেখেন পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর, এটা একটা ইনিশিয়েটিভ। আবার চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, এটা একটা ইনিশিয়েটিভ। আর এখন এই যে বাংলাদেশের সাথে যেটা হচ্ছে, এই ইনিশিয়েটিভের অংশই হলো এটা একটা, সেটা মিয়ানমার থেকে একটা লিঙ্ক এসে আমাদের চিটাগং বা মোংলা পোর্ট আমাদেরকে কানেক্ট করবে। এটা একটা তাদের জন্য অল্টারনেটিভ। তবে যেটা হবে, এটার মাধ্যমে বাংলাদেশ উইল নাও বিকাম পার্ট অফ দিস স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ। বাংলাদেশ চায়নার একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে পরিগণিত হবে, সেটা একটা দিক আছে। তবে আপনি যে বললেন যে ভারতের সাথে বা চায়না সাথে ভারত বা আমেরিকা এটাকে কি হিসাবে দেখবে, যেখানে এত কষ্ট করে এটা একটা কন্টেনমেন্টের একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা হয়েছিল, সেখানে এই কন্টেনমেন্ট ব্রেক হয়ে যাচ্ছে এবং সেই জন্যে বাংলাদেশকে নতুন একটা পিভট কান্ট্রি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটাতেই আমেরিকা বা ভারতের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি এইটাতে তাদের কিছু রিজার্ভেশন থাকবে। তবে ইম্পর্ট্যান্ট জিনিস হলো জিওপলিটিক্স কোনো স্ট্যাটিক একটা বিষয় না, এটা ডাইনামিক, এটা মুভ করতে থাকে। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখবেন ভারতের সাথে আমেরিকার যেই ফ্রেন্ডশিপ যেই লেভেলে ছিল, এখন সেখানে শীতলতা আছে। ট্রেড ওয়ার আমরা দেখতে পেয়েছি রাশিয়ান তেল কেনার বিষয়টা নিয়ে। এবং অফ লেট আপনি যদি খেয়াল করেন, আপনার কোয়াডের যে সামিটগুলা হওয়ার কথা ছিল, যেটা চায়নাকে ঘিরে যেই সামিটটা করার কথা ছিল, সেটা পোস্টপন করা হয়েছে, স্থগিত করা হয়েছে, এবং এইটার জন্য কোনো ডেট দেয়া হচ্ছে না। তার মানে এই দিকে নজরটা বা ইন্টারেস্টটা একটু কমে গেছে মনে হচ্ছে। নেক্সট হলো, যেমন এটা ইন্ডিয়াতে যেই ভোকাবুলারি ছিল দ্য আইডিয়া অফ ইন্দো প্যাসিফিক, সেখান থেকে আমেরিকা সরে আসছে, সরে এসে এখন শুধু প্যাসিফিক কমান্ড বলা হচ্ছে। তার মানে দ্যার ইজ এ শিফট গোয়িং অন। এবং আপনি যদি দেখেন ট্রাম্পের ভিজিটটা, এই যে 2026-এ 13 থেকে 15 মে যে ভিজিটটা হলো, এই ভিজিটে যেই কথাটা উঠে আসছে, যে স্ট্র্যাটেজিটা তারা দুজনে ফলো করবে, সেটা হলো আপনার G2G, মানে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে দুইটা 2G, ইটস নট কোয়াড অ্যান্ড চায়না, এটা চলে আসছে। তার মানে ফোকাস শিফট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তারা একটা অ্যাগ্রিমেন্টে আসছে যে কনস্ট্রাকটিভ রিলেশনশিপ অফ স্ট্র্যাটেজিক স্টেবিলিটি। সো এটা কন্টেনমেন্টের থেকে একটু ডিপারচার আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে যেন আমেরিকা এই ট্রানজ্যাকশনাল মাল্টিপোলারিটি এইটার কে মাথায় নিয়ে তারা দে আর ফোকাসিং অন ওয়েস্টার্ন হেমিসফিয়ার, নর্দার্ন হেমিসফিয়ারে তারা ফোকাস করতেছে। এবং পসিবলি চায়নার যে সাউদার্ন হেমিসফিয়ারে, চায়নার পেরিফেরিতে এইটাতে খুব একটা যে ইন্টারফিয়ার করবে চায়নার সাথে, এইটা মনে হয় না। আপনি যদি একটা এক্সাম্পল দেখেন, যখন ভেনেজুয়েলাতে যেই ইনসিডেন্টটা হলো মাদুরোর সাথে, ভেনেজুয়েলা ওয়াজ এ গুড ফ্রেন্ড
অফ চায়না। তাদের ইনভেস্টমেন্ট ছিল, ইকোনমিক ইন্টারেস্ট ছিল, এনার্জি ইন্টারেস্ট ছিল। তা সত্ত্বেও চায়না ডিড নট মেডল ইন দ্য ব্যাকইয়ার্ড অফ ইউএসএ। সো এই যে ট্রানজেকশনাল মাল্টিপোলারিটিতে এই কনস্ট্রাকটিভ রিলেশনশিপ অফ স্ট্র্যাটেজিক স্টেবিলিটি, এইটার আওতায় হয়তো আমরা দেখতে পাবো চায়নার এই ব্যাকইয়ার্ডে যে ইস্যুসগুলা, চায়না যেভাবে রিলেশনশিপ ডেভেলপ করতে যাচ্ছে, এখানে হয়তো আমেরিকা ইন্টারফেয়ার করবে না। সেই হিসাবে হয়তো দেখা যেতে পারে যে আমাদের এই যে নতুন করিডোর, ইটস নট এ নিউ করিডোর, দিস ইজ অ্যান এক্সটেনশন অফ যে মিয়ানমার করিডোর আছে সেটা। আমার মনে হয় না সেটা নিয়ে আমেরিকা খুব একটা এটা বদার্ড হবে। এটা আর একটা বিষয় হলো, এখানে বাংলাদেশেরও কিছু দায়িত্ব আছে। বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি এনগেজড হতে হবে বিভিন্ন দেশের সাথে। বিভিন্ন দেশ বলতে যেমন আমেরিকার সাথে, জাপান আমাদের অনেক বড় ডেভেলপমেন্ট পার্টনার, তার সাথে অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া রোহিঙ্গা ইস্যুতে তারা $23 কোটি মতো তারা দিয়েছে, বা এখন আরও বেশি হবে, আমি 23 সালের স্ট্যাটিস্টিক্স বলছি। তো সুতরাং তাদের সাথে, ইন্ডিয়ার সাথে আমাদের এই ডিপ্লোমেসিতে বোঝাতে হবে যে এইটা পিওরলি এই ইকোনমিক করিডোর। আমাদের যে 1 নম্বর এজেন্ডা, ইকোনমিক এমানসিপেশন, ডেভেলপমেন্ট, বেটার লাইফ ফর দ্য পিপল, এই ট্রাই বর্ডার যেই এরিয়া আছে, এই ইকোনমিক করিডোরের মাধ্যমে এই ট্রাই বর্ডারের সমস্ত মানুষ যারা, তাদের ভাগ্যের উন্নয়ন হবে। শুধু বাংলাদেশেরই যে হবে তা না, মিয়ানমারের হবে তা না, ইন্ডিয়ার নর্থ ইস্টে যারা আছে এই লিঙ্কের সাথে যোগের মাধ্যমে হয়তো তারাও তাদের ভাগ্য উন্নয়ন করতে পারবে। আমরা যদি এই ফোকাসটা তুলে ধরতে পারি এবং ইন্ডিয়ার যে অ্যাংজাইটি আছে চায়না প্রেজেন্স নিয়ে, সেটাকে আমরা যদি বোঝাতে সক্ষম হই ডিপ্লোম্যাটিক্যালি, দ্যাট দিস ইজ পিওরলি এ নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুকে অ্যাড্রেস করবে, বর্ডারের 3টা দেশের জন্যেই ইকোনমিক এমানসিপেশন, ডেভেলপমেন্টকে অ্যাড্রেস করবে, এবং এখানে যে একটা কনফ্লিক্ট ইকোনমি আছে, সেই কনফ্লিক্ট ইকোনমির সাথে একটা ডিপারচার হওয়ার সম্ভাবনা আছে। এইগুলা যদি আমরা বোঝাতে পারি, তাহলে হয়তো এইটাকে পজিটিভ হিসাবে দেখার একটা সম্ভাবনা আছে। আরেকটা বিষয় আমি এটা আনতে চাচ্ছি যে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে বাংলাদেশে যে যুক্ত হচ্ছে নতুন এক্সটেনশন হিসাবে, মিয়ানমারের অ্যান্ড বাংলাদেশ, চিটাগং পোর্ট, ঢাকা অথবা মংলা, এই স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ার কারণে বাংলাদেশের আরেকটা লিভারেজ তৈরি হবে। সেই লিভারেজটা ইজ দ্যাট যে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সলভ করার জন্যে চায়নার সাথে আমরা একটা নেগোসিয়েশনে আসতে পারি। কারণ এই যে করিডোরটা আসবে, সেটা রোহিঙ্গারা যেখানে আছে সেটার ভেতর দিয়ে আসবে, সেই এলাকাটার ভেতর দিয়ে আসবে। এবং আপনি এখানে 1.3 মিলিয়ন পিপল যারা ডিসপ্লেসড, উইদাউট হোপ অ্যান্ড ড্রিম, যারা এখানে আছে, এইটার আশেপাশে একটা ইনস্টেবল সিচুয়েশান, ইনস্টেবিলিটি থাকলে সেটা আপনার করিডোরের জন্য হুমকি। তো আপনি সেটা নিয়ে চায়নার সাথে, সিন্স চায়না হ্যাজ লিভারেজ, এবং আমরা যেটা জানতে পারলাম যে মিয়ানমারও এই করিডোরের জন্য ইন্টারেস্টেড। তো সব মিলাইয়ে হয়তো এইটা একটা রোহিঙ্গা সমস্যা সমাধানে একটা নতুন ডাইমেনশন ওপেন করতে পারে। স্যার, খুবই ইন্টারেস্টিং ছিল আপনার আলোচনা। আসলে আমরা যেই জিনিসটা এতদিন আমরা স্টিক করছিলাম, সে কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি, ওটার আলোকে হয়তো চায়নার সাথে আমরা বেশি ক্লোজ হয়ে গেলে সেটা ওয়েস্ট ভালোভাবে নাও দেখতে পারে, কিন্তু এখন আমরা সেখান থেকে ডেপারচার দেখতে পাচ্ছি এবং আমরা দেখলাম যে স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির কথা বলা হচ্ছে এখন, এবং চায়না এবং ইউএসের মধ্যে এখন হচ্ছে স্যার G2G লেভেলে কথা হচ্ছে, আর কোনো মিডিয়াম রাখা হচ্ছে না, এবং কোয়াডকেও এখানে পোস্টপোন করা হচ্ছে। এবং পাশাপাশি স্যার আমরা দেখতে পেলাম যে তাহলে বাংলাদেশের জন্য ওই জিওপলিটিক্যাল প্রেশারটা হয়তো অতটা আসবে না, কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ডিউটি হচ্ছে যে ডিপ্লোমেসিটা ঠিকঠাক করা, সিগন্যালিংটা ঠিক মতন করা, যে আমরা আসলে ইট ইজ অনলি ফর ইকোনমিক পারপাসেস, নট ফর এনি সিকিউরিটি অর জিওপলিটিক্যাল ইস্যুস।
স্যার এখন হচ্ছে আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই স্যার, আমরা জানি বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ সবার প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা নয়, অথবা ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান, এই পররাষ্ট্রনীতির আলোকেই চলে আসছে। তো এখন এই প্রস্তাবটি, করিডোরের প্রস্তাবটি যদি আরও সামনে আগায়, তখন বাংলাদেশ কি এই তাদের যে পলিসি আছে এখানে স্টিক করতে পারবে কিনা, এবং স্যার পরবর্তীতে বাংলাদেশ আসলে কিভাবে ব্যালেন্স করবে বিভিন্ন রিজিওনাল পাওয়ার এবং গ্লোবাল পাওয়ারের সাথে, কিভাবে আসলে ব্যালেন্স করবে বাংলাদেশ? আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যালেন্সিংয়ের বিষয়টা। আহ, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে বা আমার স্টাডিতে আমি মনে করি যেটাকে আমি বলি ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ অফ ব্যালেন্স, ট্রায়ো ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ অফ ব্যালেন্স। সো এই ট্রায়োটা কি? ট্রায়ো হলো তিনটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ। আমি যদি 1 নম্বর ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ বলি, সেখানে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এইটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে রোহিঙ্গা ইস্যু ইজ এ কনসার্ন অফ বাংলাদেশ, এবং এইটার একটা ফোকাস আসবে। কিভাবে আসবে? যেমন পাকিস্তানে 4 লাখ রোহিঙ্গা আছে, আমাদের 1.3 মিলিয়ন রোহিঙ্গা। ওটা পাকিস্তানের জন্য কনসার্ন, আমাদের জন্য কনসার্ন। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান হ্যাজ ভেরি গুড রিলেশনশিপ উইথ মিয়ানমার অ্যাজ ওয়েল, অ্যান্ড গুড রিলেশনশিপ উইথ চায়না অ্যাজ ওয়েল। অ্যান্ড চায়না লিভারেজ আছে মিয়ানমারের উপরে। সো আমরা যদি এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপটাকে আমরা যদি এক্সপ্লয়েড করতে পারি, এমফ্যাসিস দিতে পারি, সেখানে পাকিস্তান এর সাথে সাথে ওআইসিতে একজন ইম্পর্ট্যান্ট মেম্বার, অ্যান্ড অফ লেট পাকিস্তান অ্যাজ এ মেডিয়েটার ইন ইন্টারন্যাশনাল স্পেস যেই ভূমিকা রেখেছে, তাদের একটা নতুন ক্লাউড তৈরি হয়েছে। এইগুলো সব মিলায়ে এখানে মেন প্লেয়ার যে হবে এই 3 জনের ভেতরে, মেন এফোর্ট উইল বি অন চায়না। তাহলে আমরা এই রোহিঙ্গা ইস্যুটাকে একটা অ্যাড্রেস করার ব্যাপারে আমার মনে হয় একটা অগ্রগতি আসতে পারে। এটা একটা। নেক্সট ইজ অ্যানাদার ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ। এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ মিয়ানমার, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এটা নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুকে ফোকাস করে। যেমন এই ট্রাই বর্ডার এরিয়াতে প্রায় 1.5 ডজনের মতো আর্মড গ্রুপ আছে এই 3 দেশের, যারা যদিও সবাই আমরা 3 দেশ আমরা বলি আমরা পিস অ্যাকর্ড সাইন করেছি, কিন্তু আমরা দাদুতে জানি এখানে আসলে এই আর্মড গ্রুপগুলো অ্যাক্টিভ, এবং তারা এই কনফ্লিক্ট ইকোনমির সাথে জড়িত, এবং পোরাস বর্ডার দিয়ে এক গ্রুপ এই দেশে প্রেশার হলে আরেক দেশে চলে যায়, এরকম ইস্যুস আছে। সুতরাং এই নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুসগুলা, ড্রাগ পলিফারেশন, আর্মস স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, এইগুলা যদি আপনি অ্যাড্রেস করতে চান, তাহলে সিন্স দিস ইজ এ ট্রান্সন্যাশনাল ক্রাইম, এ সিঙ্গেল কান্ট্রি সলিউশন সবসময় উইল ফল শর্ট অফ দ্য ডিজায়ার্ড রেজাল্ট। এই জন্যে আপনার 3টা দেশের সাথে একসাথে এই প্রবলেম, যেহেতু আমাদের 3 জনেরই একসাথে কাজ করার একটা স্পেস আছে, তো এই হিসাবে যদি আমরা এই 3 দেশ এখানে একসাথে কাজ করি এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপে, সেখানে দেখা যাবে যে মেবি ভারত হয়তো এখানে মেন এফোর্ট হিসাবে কাজ করবে, বাট এইভাবে আসলে সম্ভব, এখানে একটা কাজ করার সুযোগ আছে। থার্ড ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ ইজ দ্যাট ইউএসএ, ইন্ডিয়া, বাংলাদেশ। এখানে ডেমোক্রেসি উড বি দ্য মেন এফোর্ট। এই আমরা 3টাই ডেমোক্রেটিক কান্ট্রি, সুতরাং এদের ভেতরে একটা কমিউনিটি আছে। সো আমরা কি করতে চাইবো এখান থেকে এই রিলেশনশিপটাকে? আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেনদেন করতে চাইবো, ডেমোক্রেসিকে স্ট্রেনদেন করতে চাইবো, আমাদের ভেতরে ইনস্টিটিউশনাল রিলেশনশিপগুলো বিল্ড করার চেষ্টা করব, অ্যান্ড ডেমোক্রেটিক পিস থিওরি যেন কাজ করে সেই জন্যে আমরা চেষ্টা করব।
এখানে হয়তো মেন এফোর্ট আসবে ইউএসএ। তো সুতরাং এই যে অফ ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ, এর ভেতরে যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি, তাহলে হয়তো সবাইকেই আমরা অনবোর্ড রাখতে পারবো। এখানে বাংলাদেশের ডিপ্লোমেসি উইল প্লে এ মেজর রোল, এবং আমার আস্থা আছে যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি অ্যান্ড দেয়ার ডিপ্লোম্যাটিক একুইপমেন্ট, ওনারা যদি এটা চেষ্টা করেন, অবশ্যই এই ব্যালেন্সটা ওনারা করতে পারবেন। স্যার, আবারও খুবই গুরুত্বপূর্ণ জিনিস আসলে আমরা জানতে পারলাম যে আসলে বাংলাদেশ এই যেই সিচুয়েশন আছে এখন ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে কীভাবে আসলে ব্যালেন্স করতে পারে। তো আমাদের, আপনি স্যার যেটা বললেন, ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের ক্ষেত্রে যেতে হবে স্যার। আমাদের শুধু একভাবে ফোকাস করলে হবে না, আমাদের আসলে 3টা স্ফেয়ারে ভাগ করে তখন 3ভাবে হচ্ছে স্যার আমাদের ব্যালেন্সিংয়ে যেতে হবে। খুবই ইন্টারেস্টিং স্যার। এবং আজকের আলোচনা থেকে আমার মূল কি টেকওয়ে যেগুলো মনে হচ্ছে স্যার, যে আসলে এই করিডোরটির ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে, নিরাপত্তার ইস্যু কথা যদি বলি, কিন্তু এটা আমাদের জন্য ইট ক্যান বি এ গ্রেট অপরচুনিটি ফর আস টু এনশিওর ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড ইকোনমিক ইমানসিপেশন। সো বাংলাদেশকে স্যার যেটা করতে হবে, আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে বিনাইন একটা সিগন্যালিং করতে হবে যে আমরা আসলে এটা শুধুমাত্র অর্থনৈতিক কারণেই এই করিডোরটি কাজ করবে। এবং পাশাপাশি আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, ভূ রাজনীতির ক্ষেত্রে ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদেরকে একটি ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের দিকে আসলে ফোকাস করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর আলোচনা আমাদেরকে শোনানোর জন্য। আমি শিওর যে আমাদের দর্শক যারা আছে তারা এটা থেকে অনেক কিছু জানতে পারবে এবং তাদের মধ্যে অনেক ধরনের চিন্তার উদ্রেক হবে এর মাধ্যমে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য। আশা করছি যে পরবর্তীতেও আপনারা আমাদের সাথে এরকম আলোচনায় যুক্ত হবেন, এবং আমাদের পরবর্তী আলোচনাগুলো যদি আপনারা এরকম শুনতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আপনারা চোখ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।